ভোটারদের ব্যর্থতা মানে ভোটারদের সামনে তো কিছু অপশন আছে, চয়েস থাকে, তখন তার মধ্যে থেকে তাদের বেছে নিতে হয়। সাধারণভাবে এরকম সুযোগ নেই যে প্রত্যেক ভোটার নিজের মতো করে একটা পছন্দ মতো প্রার্থীকে খাড়া করবেন। আমি জিনিসটাকে এইভাবে বরঞ্চ বলবো যে রাজনৈতিক দলগুলো তারা কিসের জন্য কাজ করছে সেটা আজকে মানে ক্ষমতা দখল ছাড়া অবশ্যই কিসের জন্য কাজ করছে, কি লক্ষ্য নিয়ে কাজ করছে, তাদের কারো কাছেই খুব স্পষ্ট নয় বলে আমার মনে হয়, একমাত্র বিজেপি ছাড়া। আমি মনে করি বিজেপির রাজনৈতিক সাফল্যের, ভোটের রাজনৈতিক সাফল্যের কারণ হচ্ছে তাদের একটা নির্দিষ্ট, খুব সুনির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্য আছে, আদর্শ আছে। আমি নিজে ব্যক্তিগতভাবে সেটার সঙ্গে একেবারেই একমত নই, কিন্তু সেটা আছে। বাকিদের সেই নির্দিষ্ট লক্ষ্য এবং আদর্শের ভীষণ অভাব। এই যে বিজেপি ভাষা পরিচয় এবং ধর্ম পরিচয়কে জাক্সটাপোজ করে দিয়েছে, একটার উপর একটাকে সমাপতিত করে দিয়েছে সারা ভারতে। বাংলায় কথা বলছে মানে মুসলমান অনুপ্রবেশকারী, এটাই তো বক্তব্য। বাংলায় কথা বলা কোনো সেনগুপ্ত, দাশগুপ্ত, মৈত্র ভট্টাচার্য তারা কিন্তু পীড়িত হচ্ছে, তাদের পাঠানো হচ্ছে, যাদের পাঠানো হচ্ছে সবই মুসলমান, যাদের বাংলাদেশে জোর করে ফেরত পাঠানো হচ্ছে। রঞ্জিত বাবু আমার থেকে ভালো করে জানেন, তাদের ফেরত পাঠানোর যে লিগ্যাল প্রক্রিয়া, আইনি প্রক্রিয়া, সেটা অনুসরণ করা হচ্ছে না। এটা আইনি প্রক্রিয়া নয় যে পুলিশ থানাতে ধরলো মহারাষ্ট্রে, পুলিশ সোজা ট্রেনে করে বা ট্রেনে করে পাঠিয়ে দিল, বিএসএফ তাদের ছেড়ে পাঠিয়ে দিল, এটা আইনি প্রক্রিয়া নয়। এর মধ্যে আদালতের একটা ভূমিকা আছে, কোর্টে প্লেস করতে হয়। সম্পূর্ণ বেআইনি কাজ করছে সরকার গায়ের জোরে। এগুলো করতে পারছে তার কারণ হচ্ছে, একে তো সরকার ক্ষমতায় আছে, পুলিশ থেকে শুরু করে বিএসএফ, মাঝখানে বিরাট বড় যে চেনটা রয়েছে, তারা সবাই ওই বিজেপির রাজনৈতিক আদর্শের দ্বারা কিছু অনেকেই আর কি, সবাই বলবো না, অনেকেই সেই আদর্শের দ্বারা প্রভাবিত। আদর্শটা কি? ভারতে একটা হিন্দু রাষ্ট্র গঠন করতে হবে, ভারতে যারা আছেন তারা সবাই হিন্দু, তুমিও হিন্দু আমিও হিন্দু, এরকম একটা কথা তারা বলতে, গোল গোল নয়, তার পিছনে অনেক ভাবনা চিন্তা। বাকিদের কি আছে? তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার আগে বলতো আমাদের রাজনৈতিক লক্ষ্য কি? রাজনৈতিক লক্ষ্য হচ্ছে সিপিএম বলা হতো শুধু, বামপন্থী ক্ষমতাচ্যুত করা। ক্ষমতাচ্যুত করার পর কি করবেন? পথই আমাদের পথ দেখাবে। পথ দেখাতে 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 এখানে নিয়ে এসছে। রাজ্যে স্কুলে নিয়োগ বন্ধ বছরের পর বছর, যে কোনো নিয়োগ প্রক্রিয়া আটকে যাচ্ছে আদালতে। আম আদমি পার্টি বলে একটা দল আছে, ছিল দিল্লিতে, ঝাঁটা নিয়ে নেমেছিল সব পরিষ্কার করবে বলে। পাঞ্জাব ছাড়া নিজেরা সর্বত্র পরিষ্কার হয়ে গেছে, কারণ দুর্নীতি দূর করবো, তাছাড়া তাদের আর কোনো রাজনৈতিক লক্ষ্য নেই। বামপন্থীদের একটা ঘোষিত রাজনৈতিক লক্ষ্য আছে, সে লক্ষ্যে তারাই কি কাজ করছে? আমি বড় বামপন্থী দলগুলোর কথা বলছি, যারা সময় ভোটে জিতেছে, খুব সোচ্চারে তাদের মুখেও তো শোনা যায় না যে রাজনীতি থেকে ধর্মকে সম্পূর্ণ বাদ দিতে হবে। আজকে যখন একটা দল রামনবমী নিয়ে মিছিল করে, তখন আরেকটা দল, পশ্চিমবঙ্গের শাসক দল যারা, তারা আরো বড় ত্রিশূল বার করে, আরো বড় বল্লম বার করে, সেটা তারা মিছিল করে। প্রতিযোগিতাটা হয়ে যায় যে রামনবমীতে কে কত বেশি লোকের, কত বেশি অস্ত্র নিয়ে মিছিল বার করতে পারবে তার। একটা মিছিল তো বেরোয় না যে রামনবমীতে কেন অস্ত্র নিয়ে মিছিল হবে, কেন রাজনীতির মধ্যে এগুলো ঢুকবে। এই ধরনের প্রশ্নে, এমনকি সুব্রতা যে কথা বলছে অনুপ্রবেশের প্রশ্নে, পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ ঘটেছে অতীতে বাংলাদেশ থেকে, এটা ঘটনা। রোহিঙ্গারা মায়ানমার থেকে যেভাবে তাড়িত হচ্ছেন, মানে পৃথিবীতে সব থেকে পীড়িত জনজাতি যারা এখন রয়েছে, প্যালেস্তাইনিয়ানদের কথা হয়তো বাদ দিলে, তাদের মধ্যে রোহিঙ্গারা এক পড়ে। তাদের আশ্রয় দেওয়া মানবিক কারণে বাংলাদেশও আশ্রয় দিয়েছে, পশ্চিমবঙ্গেও অনেকে আশ্রয় দিয়েছে, কোনো সন্দেহ নেই। তাদের সঙ্গে একটা সুনির্দিষ্ট নীতি থাকতে হবে। কিন্তু তারা বাংলাভাষী, একটু বাংলা বলতে পারেন, বাংলা ভাষীদের সঙ্গে মিলে যেতে পারেন, এই কারণেই তারা কিন্তু ভারতের নাগরিকত্ব দাবি করতে পারেন না। এই কথাটা খুব পরিষ্কার করে পশ্চিমবঙ্গের বলা দরকার। তসলিমা নাসরিন এক সময় দাবি করেছিলেন যে ভারত দেশটাকে তার ভালো লাগে, তিনি বাংলায় কথা বলেন, তাই তার ভারতীয় নাগরিকত্ব প্রাপ্ত।
প্রাপ্য, এরকম একটা কথা তিনি এবং তার সমর্থকরা বলতেন। তার পাল্টা জবাব হচ্ছে, আমারও অস্ট্রেলিয়া দেশটা খুব ভালো লাগে, আমি আমেরিকানদের অস্ট্রেলিয়াদের মতো ইংরেজি বলতে পারি, কিন্তু আমি তাই বলে দাবি করতে পারি না যে ওই দেশটা আমার, আমি ওই দেশে গিয়ে থাকবো। কোনো দেশে কোনো দেশ কোনো ব্যক্তিকে আশ্রয় দেবে কিনা সে বিষয়ে তার সুনির্দিষ্ট নীতি থাকে। ভারত সরকারের অবশ্য কোনো রিফিউজি নীতি নেই, এ বিষয়ে আন্তর্জাতিক সনদে আমরা স্বাক্ষর করিনি, কিন্তু দালাই লামাকে আমরা আশ্রয় দিয়েছিলাম 1959 সালে, চীনের প্রবল বিরোধিতা সহ্য করেও। এখন আমরা বিদেশিদের সম্পর্কে, প্রতিবেশী দেশগুলো সম্পর্কে নীতি অবলম্বন করেছি। 1919 সালে যে আইন প্রণীত হয়েছে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেই অনুসারে দালাই লামা আশ্রয় পেতে পারেন না, কারণ তিনি চীন থেকে বিতাড়িত। আমরা একটা অদ্ভুত সেক্টারিয়ান, বিভাজনমূলক, বিদ্বেষমূলক আইন করেছি শুধুমাত্র মুসলিম প্রধান প্রতিবেশী দেশ থেকে অমুসলিমরা আসলে সবাই আমাদের দেশ আশ্রয় পায়। এই আইনটাকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা 6 বছর ধরে সেই মামলা ঝুলে আছে। সেটা নিয়ে তো যথেষ্ট কথা বলা উচিত আমাদের সকলে। একটা অদ্ভুত বিদ্বেষমূলক, বিভাজনমূলক আইন, এটা আমাদের প্রতিবেশী দেশগুলোর মধ্যে ধর্মের ভিত্তিতে বিভাজন করে, তার থেকে যে নাগরিকরা আসবেন তাদেরও ধর্মের ভিত্তিতে বিভাজন করে। এক্ষেত্রে তসলিমা নাসরিন নাগরিকত্ব পাওয়ার যোগ্য নন, কারণ তিনি মুসলমান, বাংলাদেশ থেকে এসেছেন। দালাই লামা তো চীন থেকে এসেছেন, চীনের কোনো উল্লেখ সিএতে নেই। এই যে বিচিত্র এবং একেবারে বিভাজনে আদর্শ মাথায় নিয়ে আইন আমাদের দেশে তৈরি হচ্ছে, তার প্রতিবাদটা আদর্শগত জায়গা থেকে হওয়া উচিত। আমি মনে করি সেখানে বিজেপি ছাড়া সমস্ত রাজনীতিতে বিরাট খামতি আছে। কংগ্রেস কেন্দ্রের প্রধান বিরোধী দল, তারা উদ্ভ্রান্ত গলা কাটা মুরগির মতো ঘুরে বেড়াচ্ছে। কোন ভোটের আগে তাদের নেতা গিয়ে প্রমাণ করেন যে তিনিও পৈতধারী ব্রাহ্মণ, তিনিও শৈব। আবার কখনো তিনি সংবিধানকে প্রধান ধর্ম বলে, ধর্মগ্রন্থ বলে তুলে ধরে প্রচার করেন, সেটা অবশ্য কিছু সাফল্য পেয়েছে আগের ভোটে। তাদের নীতিটা কি? ধর্মকে রাজনীতিতে ব্যবহার করা সম্পর্কে তাদের নীতিটা কি? গুলিয়ে গিয়েছে সেই নরসিংহ রায়ের আমল থেকে, যখন বাবরি মসজিদ ভাঙার দিন তিনি দুপুরবেলা ঘুমোচ্ছিলেন, কিছু করতে বলেন। সুতরাং ভারতের মানুষের সামনে, পশ্চিমবঙ্গের মানুষের সামনে আমি মনে করি খুব কঠিন লড়াই। আমাদের সংবিধান প্রণেতারা যে আদর্শের কথা বলেছিলেন, সেই ধর্মনিরপেক্ষতা আদর্শে ফেরার লড়াইটা খুব কঠিন। সেই লড়াইয়ে নেতৃত্ব দেওয়ার মতো রাজনৈতিক দল খুব কম আমি সারা দেশে দেখতে পাচ্ছি। দক্ষিণে একটা দল দেখতে পাই, ডিএমকে, তাদের ভাবনা চিন্তা সম্পূর্ণ ধর্ম বিমুক্ত, অন্তত বিরোধী কার্যত বলা চলে কখনো কখনো। আর বিহারের রাষ্ট্রীয় জনতা দল এবং উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি, এই দুটো বড় দলকে আমি দেখি যারা ধর্মের সঙ্গে রাজনীতিকে কখনো যুক্ত করে না। বামপন্থীদের কথা আলাদা, তারা এখন পশ্চিমের ক্ষমতা নেই, তারাও করে না, নিশ্চয়ই ব্যক্তিগতভাবে কখনো করে। বাকি সবাই তো বিজেপি খেলাটাই কোনোভাবে খেলে যাচ্ছে। আজকের রাজনীতির নিয়মগুলো তো বিজেপি সেট করে দিচ্ছে। সেই খেলায় আম আদমি পার্টি, তৃণমূল কংগ্রেস, বিজু জনতা দল, এই দলগুলো চেষ্টা করেছে বিজেপির মতো করে খেলার, বড় দলের কাছে হেরে গিয়েছে। তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত হারেনি, কিন্তু আগামী বছর বিধানসভা নির্বাচন কঠিন চ্যালেঞ্জের সামনে। মূল রাজনৈতিক লড়াইটা হওয়া উচিত খেলার নিয়মটাকে চ্যালেঞ্জ করা। এটা কিন্তু সোফিয়া দুঃখের বিষয়, আমি কোনো বড় শক্তিশালী রাজনৈতিক দলের মধ্যে দেখি না, ওই যে বললাম এই তিনটে দল ছাড়া, ডিএমকে, সমাজবাদী পার্টি আর রাষ্ট্রীয় জনতা দল।